মুচলেখা লিখে দলে ফেরা, মুচলেখা দিয়ে টাকা ফেরত, মুচলেখা লিখে ভোটে সমর্থনের প্রতিশ্রুতি। রাজ্যের মানুষের কাছে এই মুচলেখা লেখা একেবারেই কোনো অচেনা শব্দবন্ধ নয়। কিন্তু ভাবুন, বিশেষ একটি মুচলেখা কাউকে লিখতে হচ্ছে সংকটজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা প্রিয়জনের চিকিৎসার জন্য। নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের এই রাজ্যে। এই নিয়েই প্রথম প্রশ্ন। নিষিদ্ধ স্যালাইন দিয়ে মেদিনীপুরের প্রসূতিদের পরিবারকে লেখানো হয়েছিল মুচলেখা, জানালেন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে কি জেনে শুনেই দেওয়া হয়েছিল এই বিষ স্যালাইন? এটা কি ঠান্ডা মাথার অপরাধ নয়? 2, সিনিয়রদের অনুপস্থিতিতে কি করে অপারেশন করলেন জুনিয়র ডাক্তাররা? যাদের গাফিলতি তাদের কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি মুখ্য সচিবের। প্রান্তিক গরিব মানুষ বলেই কি এই দায় ঠেলাঠেলি? তৃতীয় প্রশ্ন আজ থাকবে। আজও এসএসকেএম সহ একাধিক হাসপাতালে পড়ে বাক্স বাক্স নিষিদ্ধ স্যালাইন। উৎপাদন বন্ধের পর 1 মাস কেন লাগলো মজুদ ওষুধ বাতিল করতে? কার স্বার্থেই রহস্যময় গড়িমসি? চতুর্থ প্রশ্ন থাকবে। জুন মাসে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে পাঠানো হয়েছিল নিষিদ্ধ স্যালাইনের নমুনা, কিন্তু 6 মাস কেটে গেলেও আজও এলো না সেই রিপোর্ট। কেন এই দেরি? নেপথ্যে কি কাজ করেছে কোনো লবির স্বার্থ? পঞ্চম প্রশ্ন। স্যালাইন কাণ্ডে সিআইডিকে তদন্তভার দিল রাজ্য সরকার। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হলো জোড়া জনস্বার্থ মামলা। আরজিকর কাণ্ড থেকে কি কোনো শিক্ষাই নেয়নি রাজ্য সরকার? ষষ্ঠ প্রশ্ন। হাসপাতালে হুইল চেয়ার না পাওয়ার অভিযোগ। রায়গঞ্জে আহত স্বামীকে পিঠে নিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঘুরলেন স্ত্রী। রায়গঞ্জেই উঠল স্যালাইন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা কাটবে কবে? তবে শুরুতেই আপনাদের দেখাবো স্যালাইন কাণ্ডে মুচলেখা লেখানোর সেই ভয়াবহ অভিযোগ। দেখুন। সেই সময় অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের পরিজন। কারো মেয়ে, কারো বা স্ত্রী, কারো বোন। এহেন সংকটকালেই প্রসূতিদের পরিবারের কাছ থেকে মুচলেখায় সই করানো হয়। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগে যখন উত্তাল গোটা রাজ্য, তখন সামনে এলো এই বেনজির ঘটনা। মেদিনীপুর মেডিকেল কলেজের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ভয়ঙ্কর ঘটনা। তদন্ত কমিটি সূত্রে খবর, প্রসূতিদের পরিবারকে দিয়ে মুচলেখায় সই করানো হয়েছিল। খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও রোগীর পরিবারকে মুচলেখায় সই করিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যতটুকু দেখেছি, হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল, এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার। এবং ওই ব্যাচ নাম্বারের ওই আরএল এর রিয়েকশন হতে পারে, এটা আগের থেকে মানুষ জানলো কি করে, এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার। এবং আমরা খুব বিস্মিত এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে, আমাদের জানা নেই। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কি বলে প্রেসক্রিপশনগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের লেখা? হ্যাঁ হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে স্বাস্থ্য দপ্তরে তৈরি করা তদন্ত কমিটি সকলেই এই মুচলেখার ঘটনায় হতবাক। সরকারি হাসপাতালে চিকিৎসা শুরুর আগে যে কনসেন্ট ফর্মে সই করানো হয়, যে সম্মতিপত্র রোগীর পরিবারের হাতে দেওয়া হয় স্বাক্ষর করার জন্য, তার যা বয়ান থাকে, এক্ষেত্রে বয়ান সম্পূর্ণ অন্য রকম, এমনটাই অভিমত তদন্তকারী দলের সদস্যদের। এবং বেড হেড টিকিটে মুচলেখা লেখানো কার্যত নজিরবিহীন অভিমত তদন্তকারী দলের। লেখাগুলোর টাইপ দেখে মনে হয় যে পরেই করা হয়েছে, মানে পেশেন্ট খারাপ হওয়ার পরে বা শকে যাওয়ার পরে। সেরকম মুচলেখা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট and is responsible for doing it, we'll have to take action. এই মুচলেখা কেন লেখানো হয়েছিল? যারা লিখেছিলেন তারা কি জানতেন নির্দিষ্ট কোনো ওষুধ বা স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ফলে বিষয়টা যে জানা ছিল না এরকম না, আসল হচ্ছে তো কনসার্ন মানুষের জীবন নিয়ে, গরিব মানুষের জীবন নিয়ে আমি চিনিমিনি খেলতে পারি আমার কিছু ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করার জন্য, এটাই তো আসল বিষয়। এক সদ্যজাত মা কি জিনিস বুঝতে পারল না, মা তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারলেন না। এ তো মানবতা বিরোধী অপরাধ। এর জন্য দায়ী কে বা কারা? সন্দীপ সরকার, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, যখন বোঝা যাচ্ছে নিষিদ্ধ স্যালাইনে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে অথবা প্রতিক্রিয়া হয়ে গেছে ইতিমধ্যে, তখন পরিকল্পনা মাফিক গোটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
শুধু তাই নয়, তার থেকেও বড় কথা, গোটা দায় পরিকল্পনা মাফিক প্রান্তিক গরিব পেশেন্ট পার্টির ঘাড়ে, অর্থাৎ রোগীর আত্মীয় স্বজনদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। একে কি ঠান্ডা মাথার অপরাধ বলবেন না? ভাবতে পারেন কোনো সাধারণ রিস্ক বন নয়। আমি পরপর এই বয়ানের কথা সন্দীপ বলছিল, পড়ে দেখাবো, কোনো সাধারণ রিস্ক বন নয়। আক্ষরিক অর্থেই বিশেষ মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে রোগীর আত্মীয় স্বজনদের, ওই প্রান্তিক মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে। গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। কেন এরকম মনে হচ্ছে আমাদের? আমি একটু যদি পড়ে শোনাই আপনারা বুঝতে পারবেন। ডাক্তারবাবুর থেকে জানলাম, মন দিয়ে শুনুন, ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় যে কোনো স্যালাইন বা ইঞ্জেকশনের জন্য রোগী শকে চলে গেছে। অর্থাৎ লিখেই দেওয়া হচ্ছে যে স্যালাইন বা ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায় রোগী শকে চলে গেছে এবং সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যধিক রক্তক্ষরণ হতে পারে এবং জীবনহানি হতে পারে। সব কিছুর জন্য চিকিৎসার অনুমতি দিলাম। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সচেতন। একেবারে এই কাগজটা লক্ষ্য করুন, রোগীর নিকট আত্মীয়কে নিয়ে যে বয়ান লেখানো হচ্ছে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন যে স্যালাইন বা ইঞ্জেকশনের কারণে রোগী শকে চলে গেছে। কোনো অ্যাম্বিগুইটি এখানে রাখা হয়নি। এখানেই শেষ নয়, তারিখ দেখে খুব স্পষ্ট, বুধবার রাত 8টার সময় সিজার হয়েছে এই মার। পরের প্রজন্মকে যারা পৃথিবীর আলো দেখাবেন সেই মা, সদ্য মা, সেই প্রসূতি, তার অপারেশন হলো। তারিখটা লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ, সময়টা আরও গুরুত্বপূর্ণ, বুধবার রাত 8টায়। এটা লেখানো হচ্ছে 9 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা, 8:30 নাগাদ। অথচ লিখিয়ে নেওয়া হচ্ছে যে কতটা ক্রিটিক্যাল, এই রোগিনী যে ক্রিটিক্যাল সেইটা সেই হাসপাতালের সুপারকে জানানো হচ্ছে সেই দিন, অর্থাৎ 9 তারিখ বিকেল 4টের সময়। অর্থাৎ আমি রোগীকে পুরোটা বলছি এবং আমি অ্যাজিউম করছি, প্রায় নিশ্চিতভাবে বলে দিচ্ছি যে স্যালাইন বা ইঞ্জেকশন থেকে এই গোলমালটা হয়েছে। তার সেই ঘটনাটা আমি এমএসভিপি বা হসপিটালের সুপারকে জানাচ্ছি 9 তারিখ, অর্থাৎ সেই দিন বিকেল 4টের সময়। আমি পরতে আমি বলছি তো, অনিয়ম এবং যেভাবে এই পরিকল্পিতভাবে ঘটনার ধামাচাপা দেওয়া হচ্ছে এটা ভাবা যায় না। আমি ফিরদৌস শামীমকে দিয়ে শুরু করব। ফিরদৌস, দেখুন, প্রথমে যে আপনার এই যে রিস্ক বন্ড বা কনসেন্ট যাই বলুন না কেন, ডাক্তারবাবুরা কখন লেখান যে রোগীকে ইনফর্ম করা হলো আপনার এই ওটি হয়েছে, আপনার এই ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই চিকিৎসা প্রদান করা হচ্ছে, ইনফরমেশন দেওয়া হয়। একদম এখানে ডাক্তারবাবু ইনফরমেশন দিয়েছেন। কি ইনফরমেশন দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু বলেছেন স্যালাইন ইঞ্জেকশনের জন্য শকে গেছে, অর্থাৎ ডাক্তারবাবু ইনফর্ম ছিলেন। একদম। তাহলে ডাক্তারবাবু ইনফরমেশনটা কোথায় পেয়েছেন? আইদার ডাক্তারবাবু নিজে ব্যবহার করেছেন, দিয়ে বুঝতে পেরেছেন এই স্যালাইনটা অর্থাৎ এই রিঙ্গাল ল্যাকটেটটা দেওয়ার ফলে একটা রিয়াকশন তৈরি হয়েছে, তাহলে তিনি হয় নিজে বুঝতে পেরেছেন, অথবা তার কাছে কোনো প্রশাসনিক সংযোগ ছিল, প্রশাসনিকভাবে সেই বার্তা এসছে। তাহলে প্রথম জানতে হবে যে ডাক্তারবাবু কিভাবে জানলেন, যে প্রশাসনিক বার্তার মাধ্যমে নাকি তিনি ওষুধটিকে ব্যবহার করার ফলে। আচ্ছা, এই রিঙ্গাল ল্যাকটেট যেটাই হোক না কেন, বটম লাইন হচ্ছে কারুর অগোচরে হয়েছে, এটা একবারের জন্য বলা যাবে না। সত্তরে অন্ততপক্ষে এটা দেখে বোঝা যাচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেট কখন ব্যবহার হয়। সাধারণত ফ্লুইড লস হলে, ব্লাড লস হয়েছে, এখানে দুজন ডাক্তারবাবু আছে, জিজ্ঞাসা করবেন। সাধারণভাবে এটা অত্যন্ত মানে সাধারণভাবে ব্যবহৃত একটি ওষুধ, যেখানে ফ্লুইড লস হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন প্রসূতি মায়ের ক্ষেত্রে যেখানে ওটি হয়েছে, ব্লাড লস হয়েছে, সেই ক্ষেত্রে অর্থাৎ এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ যেটা ইউজ করলে রিয়াকশন হতে পারে এবং রিয়াকশন হয়েছে, তার ফলে রোগী শকে গেছে। আচ্ছা, সেই ইনফরমেশনটা এমএসভিপি এবং সুপারের কাছে কখন যাচ্ছে? আফটার অলমোস্ট 24 আওয়ার, অর্থাৎ প্রশাসনিক গাফিলতি রয়েছে। তাহলে প্রথম কথা কি, প্রশাসনিক গাফিলতি রয়েছে, সেটা পরিষ্কার। দ্বিতীয় হচ্ছে ওই ওষুধটি ইউজ করার ফলে যে রিয়াকশন হতে পারে, সেই রিয়াকশনের আপনি এই খবরটি কিভাবে চ্যানেলাইজ হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি বোল ফ্যাক্টে। আচ্ছা, এই যে ধরুন এই রিঙ্গাল ল্যাকটেট যেটি ব্যবহৃত হয়েছে, যার ফলে রিয়াকশন হয়েছে, আচ্ছা এই সম্পর্কে কি তথ্য পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর কিছুই জানতেন না? আদতে কি তাই, নাকি
অন্য একটি সরকার তারা এই ওষুধটি ব্যবহার করার ফলে রিয়াকশন তৈরি হওয়ার জন্য তারা এখানে এসে ইনভেস্টিগেশন করেছিলেন কিনা, সেই ইনভেস্টিগেশন পর্বে পশ্চিমবঙ্গের সরকারি কোনো প্রতিনিধি দল, সরকারি কেউ প্রতিনিধিত্ব করেছিলেন কিনা, তাদের কাছে ইনফরমেশন ছিল কিনা, এবং থাকলে কতদিন আগে ইনফরমেশন ছিল, এটা দ্বিতীয়। আরেকটা কথা বলে শেষ করব, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে, আমি মনে করি যেহেতু অলরেডি ইনফরমেশন পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা সত্ত্বেও, নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছিল, থাকা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। অতএব এই ইনভেস্টিগেশন কোনোভাবেই পশ্চিমবঙ্গের কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে থাকা উচিত নয়। আমি মন্তব্য করতে চাইবো না, আদালতে আজকে ওরা লিভ নিয়েছে, খুব সম্ভবত কেউ বলতে পারেন যে সিআইডি তদন্তের নির্দেশ তখনই আমরা জানতে পেরেছি, তার আগে যখন হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য মামলা অলরেডি ফাইল হয়ে গেছে। কিন্তু তার আগে এর থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট ফিরদৌস যেটা বলছিল, আমার একেবারে সরকারি নথি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানতো না সেটা আমি আলোচনার আর একটা পর্বে একদম সেই সরকারি নথি দেখাবো, কবে থেকে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের সামনে এই নথি এসছে, এই ইনফরমেশান এসছে, তা সত্ত্বেও মাসের পর মাস কেন পশ্চিমবঙ্গ সরকার অ্যাক্ট করেনি, আমি তাতে আসবো। কিন্তু তার আগে আমরা প্রত্যেকে একসঙ্গে প্রার্থনা করি যে প্রসূতি মায়েরা, যে সদ্য মায়েরা এই মুহূর্তে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারা যেন ভালো হয়ে উঠুন। অত্যন্ত দুজনে ক্রিটিক্যাল, আপনারা প্রত্যেকে জানেন, একজন আইটিইউতে আছেন, বাকি দুজন ভেন্টিলেটরে আছেন, ভেন্টিলেশন সাপোর্টে আছেন, মারাত্মকভাবে লড়াই করছেন। আমরা প্রত্যেকে আসুন তাদের জন্য প্রার্থনা করি। কিন্তু আমার প্রশ্ন অন্য, গত শুক্রবার যখন এই অনুষ্ঠানের গত সপ্তাহের শেষ পর্ব করেছিলাম, 1.5 ঘন্টা ধরেই গোটা বিষয়টা সামনে এনেছিলাম, তখনও এই মায়েরা একই রকম অসুস্থ ছিলেন। তখনও মামনি বলে সেই মাকে আমরা হারিয়েছিলাম, যেখানে স্পষ্ট সন্দেহ ছিল স্যালাইনের মধ্যে সমস্যা ছিল, এবং ডাক্তারবাবুরা এক কথায় বলেছিলেন, সরকার নড়ে চড়ে বসেছিল। তাহলে রোববার অবধি কেন অপেক্ষা করা হলো গ্রিন করিডোর নিয়ে? আমি দেখছিলাম কালকে চূড়ান্ত পুলিশি তৎপরতা, এই পুলিশি তৎপরতা কেন শুক্রবারই করা হলো না, কেন তার আগে করা হলো না? আমি বলছি এই ট্রিটমেন্টটা যেটা রবিবার প্রয়োজন হলো, একই রকম অবস্থা, একটার পর একটা অর্গান যখন কার্যত কাজ করা বন্ধ করে দিচ্ছে, তখন রোববার অবধি কেন অপেক্ষা করলাম আমরা? আমার দ্বিতীয় প্রতিবেদন এই সমস্ত বিতর্ক সরিয়ে রেখে দেখাবো যে এই মায়েরা এই মুহূর্তে কেমন আছেন। আমাদের প্রত্যেকের প্রার্থনা তাদের জন্য। অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্সিং স্টাফ, টেকনোলজিস্ট, 126 কিলোমিটার পথের পুরোটাই গ্রিন করিডোর। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন প্রয়োগের পর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ার পর রবিবার রাতে কার্যত যুদ্ধকালীন ব্যবস্থাপনায় আশঙ্কাজনক 3 জন প্রসূতিকে আনা হয় কলকাতার এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের একটা বড় অংশেরই প্রশ্ন, সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে এত দেরি হলো কেন? একজন প্রসূতির মৃত্যুর পরও কেন সঙ্গে সঙ্গে তৎপর হলো না স্বাস্থ্য দপ্তর? রোগীদের পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অস্ত্রোপচার হয়। অভিযোগ, রিঙ্গার ল্যাকটেট দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন 4 প্রসূতি। শুক্রবার সকালে প্রসূতি মামনি রুই দাসের মৃত্যু হয়। শনিবার শারীরিক অবস্থার অবনতি হয় বাকি 3 প্রসূতির, আর রবিবার রাতে অবশেষে তাদের নিয়ে আসা হয় কলকাতায়। অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়নি। 5 দিন 6 দিন হয়ে গেল, কালকের মধ্যে যে 5 দিন হলো, 5 দিনের মধ্যে কালকে রাত্রেবেলায় রোগী পেশেন্ট সে ট্রান্সফার করলো। কিন্তু তার আগে যদি করতো তাহলে তো ভালো হতো, কেন করলো না? আমরা গরিব মানুষ বলে কি আমাদেরকে এরকমভাবে মারতে হবে? আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা নার্সিংহোমে ভর্তি করতে পারতাম। এসএসকেএম সূত্রে খবর, 19 বছরের নাসরিন খাতুন ও 23 বছরের মাম্পি সিংহের অবস্থা সব থেকে সংকটজনক। তাদের ফুসফুস ঠিকমতো কাজ করছে না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, শরীরে সংক্রমণের পরিমাণ বেড়েছে, তাই দুজনকেই রাখতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আরেক প্রসূতি 31 বছরের মিনারা বিবিকে, তারও অবস্থা আশঙ্কাজনক। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। কথায় বলে, ইভেন আ কারেক্ট ডিসিশন ইজ রং when it's too late। তাই সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে দেরি হওয়ার ফলে কি পরিস্থিতি আরো ঘোরালো হলো না? যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নিয়ে আসাটা তো প্রথমেই উচিত ছিল। একজন অলরেডি তার প্রাণহানি হয়েছে,
কিন্তু তার থেকেও যেটা বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটলো। মেদিনীপুর মেডিকেল কলেজ তো আজকের নয়, তারপরেও সেই মেডিকেল কলেজেও যদি উন্নত পরিকাঠামো না থাকে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন না থাকে, সেখানকার যে পরিকাঠামোর খামতি সেটা তো বোঝাই যাচ্ছে। চিকিৎসকরা যখন গোল্ডেন পিরিয়ডের কথা মনে করিয়ে দিচ্ছেন, তখন আক্ষেপের শেষ নেই মৃত মামনি রুইদাসের পরিবারের। আমাদের পেশেন্টটাকে আগের থেকে এরা টার্গেট করতো, তাহলে তো আমাদের পেশেন্টটা তো এভাবেই যেত, বাঁচার চান্স থাকতো। মানুষ মারা যাওয়ার পরে চিকিৎসা এখন শুরু করেছে সরকার। এতে কি হলো, আমাদের দুটো ছেলে মেয়ে মাহারা হলো, দুধের শিশু কিভাবে বেঁচে আছে। সংকটজনক 3 প্রসূতির চিকিৎসায় একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অধীনে 8 সদস্যের মেডিকেল বোর্ড করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকে রাজ্যের মুখ্য সচিব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেছেন। একেবারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তারবাবুরা এই অপারেশনগুলো করেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে, যে এসওপি সেটা ফলোড হয়নি। ঠিক কী বলেছেন তিনি আমি প্রথমে দেখাবো, তারপর জুনিয়র ডাক্তারবাবুদের একজন আমাদের সঙ্গে আছেন, তিনি অবশ্য ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, তার কাছে তার মত নেব। কিন্তু তার আগে রাজ্যের মুখ্য সচিব সাংবাদিক সম্মেলনে কি বললেন। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। তাহলেও যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেল ইনভেস্টিগেশনে জানা যাবে। ট্রেনি ডক্টরস হন, ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। ডক্টর মৃন্ময় বসাক আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার। একেবারে আপনি শুনলেন, পরিষ্কার বলছেন সিরিয়াস নেগলিজেন্স এবং সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তারবাবুরা করেছেন বলে প্রায় বলছেন। না, আমরা আপনাদের রিপোর্ট থেকে জানতে পারলাম যে 3জন যে প্রসূতি তাদের সিরিয়াস, তাদের ইনফেকশন হয়েছে, তাদের কিডনিতে রোগ হয়েছে। আমি বলতে চাই, এটা কি সিনিয়র করুক জুনিয়র করুক, বডিতে ইনফেকশন আসলো কিভাবে? তার মানে বোঝাই যাচ্ছে আরএলএ যে স্যালাইন তাতে জীবাণু ছিল। আসলে সরকার নিজের দোষটাকে এখন সিনিয়র ডাক্তারবাবু জুনিয়র ডাক্তারবাবুদের উপর চাপাচ্ছেন। তিনি বলছেন যে ডাক্তারদের নেগলিজেন্স ছিল, নিজেদের নেগলিজেন্সের কথা একবারে বললেন কিভাবে? 22/3/2024 কর্ণাটক সরকার এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেয়। গত 10ই ডিসেম্বর আমাদের রাজ্য সরকার সমস্ত ধরনের প্রোডাক্ট তৈরিতে এটাকে নিষেধাজ্ঞা দেয়। তারপরেও কিভাবে রাজ্যের হাসপাতালগুলোতে এই আরএল, যেটাকে সরকার আমাদের রাজ্য সরকার ব্যান করে দেয়, সেটা কিভাবে চলছে? সরকার ডক্টর বসাক, আপনার একটা শব্দ মানতে আমার কোনো অসুবিধে নেই, আমি পরতে দেখাবো ঠিক কিভাবে পশ্চিমবঙ্গ সরকার ইনফর্মড হয়েছে। কিন্তু আমার বক্তব্য যে সেই দিন আপনি কি খোঁজ নিয়েছেন মেদিনীপুর হাসপাতালে যেটা হয়েছে, মানে সিজার, নর্মাল ডেলিভারি নয়, সেখানে আদৌ কোনো সিনিয়র ডাক্তারবাবু ছিলেন কি না, সেখানে নাকি জুনিয়র ডাক্তারবাবুরা নিজেরা করেছেন, এসওপি ফলোড হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে কেন সেটা হলো না? এই প্রশ্ন তো আমি বলছি সরকার তুললে এই প্রশ্নের জবাব তো আপনাদের দিতে হবে। এই 5জন এই যে প্রসূতি তারা অসুস্থ হলেন কিভাবে? অসুস্থ হলেন, তাদের শরীরে সেপ্টিসেমিয়া হয়েছে। সেপ্টিসেমিয়ার কারণ তো জুনিয়র ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু নয়, যে ওটি করে থাকুক, জুনিয়র করুন সিনিয়র করুক, তার বডিতে ইনফেকশন আসলো কিভাবে? আসলো তার মানে বডিতে বাইরে থেকে কোনো ইনফেকশন এসছে, তার মানে সেটা আরএল থেকে এসছে। সরকার নিজেদের কর্তব্য, নিজেদের ঘাট থেকে তার দোষটা সরাতে চাইছে। একজন সিনিয়র করুক জুনিয়র করুক, তার সাথে রোগীর ইনফেকশন হওয়ার কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। ঠিক একটা কিন্তু আমি প্রশ্নের উত্তর পেলাম না, সেটা হচ্ছে কোনো জুনিয়র ডাক্তার কি সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে ওটি, সিজারিয়ান, এই ধরনের ক্রিটিক্যাল ওটি করতে পারেন না? পারেন না, একেবারেই করতে পারেন না। আমরা ট্রেনি ডক্টর, আমরা সবসময় আমাদের সিনিয়র ডাক্তারবাবুর উপস্থিতিতে, এটা প্রত্যেক মেডিকেল কলেজেই হয়, সব জায়গায় সিনিয়র ডাক্তার। আমি এটা নিশ্চিত ছিলাম বলেই আপনাকে জিজ্ঞাসা করলাম, মানে মেদিনীপুরে ঠিক কি হয়েছে
মেদিনীপুরে এরকম কি কোনো ঘটনা ঘটেছে? আমি বলছি এটা, আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলতেন আমি এত জোর দিয়ে প্রশ্নটা করতাম না। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করে এই কথা বলছেন। আগে রাজ্য সরকারের মুখ্য সচিব বলুন কিভাবে আরএলএস সাপ্লাইটা হলো, ব্যান্ড হয়ে ব্ল্যাকলিস্টেড হওয়া কোম্পানি কিভাবে তারা সরকারি হাসপাতালে তাহলে সরবরাহ করছে, তারা নিজেদের দোষ ঢাকতে চাইছে, নিজেদের নেগলিজেন্স। ডক্টর বসাক, এটা নিয়ে পুরো আলোচনা করব, আরও আগামী 1 ঘন্টা আলোচনা করব, একটার পর একটা সরকারি নথি আমি দর্শকদের সামনে দেখাবো। কিন্তু আমি ওই প্রশ্নটায় এখনও আপনার কাছে একদম ক্লিয়ার যে আপনি কি জানেন যে সেদিন মেদিনীপুরে জুনিয়র ডাক্তারবাবুরা এই কাজটা করেছিলেন না সিনিয়র ডাক্তারবাবুরা ছিলেন? এটা তো আপনি কিছুক্ষণের জন্য আউটকামটাকে বাদ দিন, এটা ঘটেছে না ঘটেনি? এটা একটা মেডিকেল কলেজ, এখানে ডাক্তারি পড়ানো হয়, পোস্ট গ্র্যাজুয়েশন পড়ানো হয়, সেখানে জুনিয়র ডাক্তারবাবুরা ওটি করবে, এটা তো সাধারণ ব্যাপার। এটা আবার বলার কি আছে? জুনিয়র ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুদের প্রেজেন্সে এখানে কি একবারের জন্য সরকার বলেছে যে ডাক্তারবাবু ছিলেন না? ডাক্তারবাবু তো ছিলেন, তার তত্ত্বাবধানে ওটি হয়েছে। প্রশ্নটা এখানে কিভাবে একটা বিষাক্ত স্যালাইন সেখানে সাপ্লাই হলো, আসল প্রশ্নটাকে ধামাচাপা দিতে এখন ডাক্তারদের উপর দোষ দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না। প্রশ্ন করতে হবে কেন একটা পেরিফেরি মেডিকেল কলেজ থেকে আনতে হচ্ছে, সেখানকার পরিকাঠামো কোথায়? সরকার বলে দিচ্ছে না না সিসিউ করেছি। প্রত্যেকটা হাসপাতালে যত যত মেডিকেল কলেজে ক্রিটিক্যাল পেশেন্ট আছে সব পেশেন্টকে দিতে পারবেন তো জায়গা? এসএসকেএমে দিতে পারবেন তো? কেন প্রত্যেকটা সিরিয়াস পেশেন্টকে এসএসকেএমে পাঠানো হয়? এবং একজন প্রসূতি তিনি, মানে আমি বলছি এই কেন তাকে এসএসকেএমে গ্রিন করিডোরে নিয়ে আসতে হবে? আমি এখানে আপনার সঙ্গে একমত, কোনো দ্বিমতের জায়গাই নেই। কিন্তু ডক্টর বসাক খুব জোর দিয়ে বলছেন যে অবশ্যই সেখানে সিনিয়র উপস্থিত ছিলেন। উল্টো পার্টটা কি আমি পরপর আসবো। এক হচ্ছে, লক্ষ্য করুন বা ইউটিউবে আছে, কেউ গিয়ে দেখে নিতে পারেন যে আমরা একেবারে শুক্রবার দিনই এই ঘটনার গভীরতা, এর ব্যাপ্তি এবং সাধারণ গরিব মানুষ আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত এই ঘটনা বলে এই গোটা অনুষ্ঠান করেছিলাম এই বিষয়টা নিয়ে। আমরা পরিষ্কার তথ্য দিয়ে শুক্রবার দেখিয়েছিলাম যে 27টা অভিযোগ জমা পড়েছিল কর্ণাটকে, 5 জন প্রসূতি মারা গেছিলেন। 22শে মার্চ 2024 সালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস মানে এই কোম্পানিকে 3 বছরের জন্য ব্যান করেছিল কর্ণাটক সরকার। যে কোনো কল্যাণকামী সরকার তাই করবে। 21,000 এই আরএল স্যালাইনের বোতল কর্ণাটকে যা সাপ্লাই হয়েছিল সেটাকে নিষিদ্ধ করা হয়, তার সরবরাহ এবং ব্যবহার বন্ধ করা হয়। 16টা স্যাম্পেলকে কর্ণাটক সরকার নমুনা পরীক্ষার জন্য পাঠায়, 16টা স্যাম্পেল ফেল করে। আমি আবার খুব স্পেসিফিক্যালি বলছি, এই সমস্ত তথ্য গত শুক্রবার এই অনুষ্ঠানে আপনাদের সামনে রেখেছিলাম। তারপর কি হলো খুব ইন্টারেস্টিং, পরতে দেখুন। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে কর্ণাটক সরকার যে আমাদের রাজ্যে এই হয়েছে, 5 জন প্রসূতির মৃত্যু হয়েছে। তারা খুঁজতে একটা যৌথ রেড করে রাজ্য সরকারকে জানিয়ে, সেই রেড করা হয় চোপড়ার কারখানায়। 3 দিন ধরে রেড চলে, দেখা যায় 2টো সেকশানে বড় গাফিলতি আছে, বড়। স্টেট গভর্নমেন্টও তারপর রেড করে, অর্থাৎ ভেরি ওয়েল ইনফর্ম ছিল পশ্চিমবঙ্গ সরকার। 10ই ডিসেম্বর রাজ্য বলল সমস্ত প্রোডাকশন বন্ধ করতে। সেই নথিও শুক্রবার একেবারে অরিজিনাল নথি তুলে ধরেছিলাম। 14টা ওষুধের, 1-2টো ওষুধ নয়, প্রোডাকশন বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এই কথা বলল। এবার আমি পরপর প্রশ্নে আসবো, অনির্বাণের কাছে আসবো। 1, কোম্পানিটাকে কর্ণাটকের মতো সেই মুহূর্তে তৎক্ষণাৎ কেন ব্ল্যাকলিস্টেড করা হলো না? সবথেকে বড় প্রশ্ন এটাই। কর্ণাটকে অন্তত পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে না যে বিজেপি সরকার আছে, সেখানে ইন্ডিয়া জোটের সরকার, যার সরকারই থাকুক। যখন পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের উপস্থিতিকে এনশিওর করে এই ধরনের রেড এবং তার আউটকাম পশ্চিমবঙ্গ সরকারের সামনে আসছে, কেন বন্ধ করা হলো না পশ্চিমবঙ্গে এই মাল্টি এবং তার সঙ্গে 14টা, 9টা লিকুইড এবং 5টি সলিড ওষুধ, যা এই রাজ্যে সমস্ত হাসপাতালে ঢেলে ব্যবহৃত হয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আসি। এই কোম্পানির যত উৎপাদিত মাল, অর্থাৎ ওই 14টা ওষুধ, তার ভেতরে আবার বলছি 9টা লিকুইড, 5টা সলিড ফর্মে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পৌঁছে গেছিল, তার সাপ্লাই হয়ে গেছে, সেগুলোকে বাতিল করে বিকল্প ওষুধ দিয়ে রিপ্লেস করা উচিত ছিল। সেটা হলো না কেন? হলো না যে তার প্রমাণ আরেকটা পশ্চিমবঙ্গ সরকারের নথি, সেটাও সেদিন দেখিয়েছিলাম, আজও দেখাবো। 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর, শনিবার দিন সকালে যখন এবিপি আনন্দ দেখালো যে এই কলকাতা শহরে বৃহৎ সরকারি প্রতিষ্ঠান, বড় সরকারি হাসপাতাল, এনআরএস, আরজি কর
ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে এই নিষিদ্ধ স্যালাইন চলছে, তারপর রাজ্য সরকার নড়ে চড়ে বসলো কেন? আমি বলছি কার স্বার্থে? এই ঢিলেমির পেছনে কি কোনো স্বার্থ কাজ করেছে? লক্ষ্য করে দেখবেন 14টা ওষুধ রাজ্য জুড়ে যদি সাপ্লাই হয়, কোটি কোটি টাকার ব্যবসা, টাকার অঙ্কটা আমরা জানি না, এর পেছনে অর্থনৈতিক স্বার্থ কাজ করেনি তো? কেন এই সংশয়টা, সেটা নিয়েও আমি কিছু তথ্য দেবো, কিন্তু আগে আপাতত এই 3টে বড় প্রশ্ন নিয়ে অনির্বাণের কাছে যাব। আমি এক এক করে আসি। প্রথম কথা হচ্ছে প্রসূতিদের যে জীবন সংক্রান্ত ঝুঁকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা কি কারণে হয়েছে, কার গাফিলতিতে হয়েছে, স্যালাইনের জন্য হয়েছে, ডাক্তারবাবুদের জন্য হয়েছে, ও প্রশাসনিক কর্তা ব্যক্তি যাই হোক না কেন, সেটা দেখার জন্য 2টি আলাদা দল গড়া হয়েছে। একটি 13 সদস্যের বিশেষজ্ঞদের দল, যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা দেখে তারা রিপোর্ট দেবেন। আরেকটি আইনের প্রশ্নে কোনো বেআইনি কাজ ইত্যাদি দুর্নীতি যাই বলুন না কেন হয়েছে কিনা সেটা দেখার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব জল্পনা আমরা নিশ্চিতভাবে করতে পারি, কিন্তু প্রকৃত তথ্য একদিকে 13 সদস্যের যে বিশেষজ্ঞদের দল, তারা ডাক্তারির প্রশ্নে বা চিকিৎসা বিজ্ঞানের প্রশ্নে তথ্য রিপোর্ট তারা জমা দেবেন, এবং অন্যদিকে সিআইডি তার মতো তদন্ত করে তারা তাদের মতো রিপোর্ট জমা দেবেন। হাইকোর্টে যে শুনানি ইত্যাদি সিবিআই, সেটাতে আমি যাচ্ছি না, সেটা যবে হবে। আপনি যে 3টি মূল প্রশ্ন করলেন, যে কর্ণাটক যখন করেছিল আমরা করলাম না, আমি আসছি। কর্ণাটক সরকার ব্যান করেছিল, তারা ব্ল্যাকলিস্ট করেছে, তারা সেখানকার ঘটনা ঘটেছে। আমি এখানে কোনো বিজেপি ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল, আমি এইভাবে একদম যেতে রাজি নই। কারণ স্বাস্থ্য ব্যবস্থার প্রশ্নে যে সরকার যখন ব্যান করেছে, সেইটা পশ্চিমবঙ্গ সরকার জানতে পারার পর তারা ডিসেম্বর মাসে গিয়ে এই প্রোডাকশন ইত্যাদি বন্ধ করার নির্দেশ দিয়েছে। মাঝের সময়টা দেখুন কেন করা হয়নি, আপনি যে প্রশ্নটা করতে চাইছেন। কর্ণাটক তারা একটি ব্যাচ পেয়েছে, দুটো ব্যাচ পেয়েছে। তুমি 10ই ডিসেম্বর তারপর থেকে দেখো, আজকে আমরা 13 তারিখ কথা বলছি, 11 তারিখ সকাল অবধি কলকাতা শহরে সেই স্যালাইন দেওয়া হয়েছে। 13 তারিখ ডিসেম্বর মাসে যখন বোধহয় 10 তারিখ নাগাদ ওখানকার প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছে, অর্থাৎ সেই কারখানায় কিছু গাফিলতি খুঁজে পাওয়া গেছে। আমি খবরের কাগজে যেটা পড়েছি, তাদের প্রোডাকশন ডিসইনফেকশন ইত্যাদি কাজে ঠিকঠাক তারা করছিলেন না বলে সেগুলি বন্ধ করা হয়েছে। কিন্তু তার আগে যে ব্যাচগুলি ধরুন অলরেডি পৌঁছে গেছে, যে বিভিন্ন ওষুধ স্টকে রয়েছে, সেইগুলি ব্যবহার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেইগুলি সরকার নির্দেশ দিচ্ছেন এক এক করে বন্ধ করার দায়িত্ব। না, এক এক করে না, সঙ্গে সঙ্গে বন্ধ করবে তো। গোটাটাই বন্ধ হবে, গরিব মানুষের স্বাস্থ্য গোটাটাই বন্ধ হবে। আমি বলছি গোটাটাই বন্ধ করার নির্দেশ হবে, মানে এ তো ইনজেকশন পুশ করার পর, মারা যাওয়ার পর। আমি বলছি গোটাটাই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক একটা ইনস্টিটিউশনের যে বন্ধ করার দায়িত্ব, সেটা তো সেখানকার কর্তৃপক্ষের। প্রতিটি ইনস্টিটিউশন ধরে ধরে সরকারের একজন আমলা গিয়ে তাদেরকে বলবেন না, সেখানে যিনি দায়িত্বে রয়েছে। আমি অনির্বাণের কাছে আবার বিশেষ সময় নিয়ে যাব। এক সেকেন্ড, সবাই কথা বলবেন না। আমি বলবেন রাজ্য সরকার কি করা উচিত ছিল। ঠিক বিশ্বাস করুন, এই কাগজটা, নোটিফিকেশনটা, এই নোটিশটা, এই সরকারি নির্দেশিকাটা জারি করা উচিত ছিল। যে নির্দেশিকাটা কবে জারি হয়েছে? 13ই জানুয়ারি 2025, অর্থাৎ আজকে। আমরা লক্ষ্য করবেন, আবার বলছি, ইউটিউবে গিয়ে দেখবেন গত শুক্রবারের শোতে একেবারে পরিষ্কার 7ই জানুয়ারি 2025 এই নির্দেশিকাটা দেখিয়ে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এখানে বিকল্প কোথা থেকে প্রকিওর করা যাবে সেই কথা আছে, কিন্তু ইমিডিয়েটলি যে স্যালাইন বা নিষিদ্ধ ওষুধ যেটাই হোক না কেন, সে 14টা হোক আর একটা হোক, সেটা বন্ধ করা স্পষ্ট নির্দেশিকা নেই, যেটা কিন্তু আজকের নির্দেশিকায় আছে। আমি বলছি যে নির্দেশিকাটা 13 তারিখ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করলো, সেটা কেন 7 তারিখ ইস্যু করা হলো না? এই প্রশ্ন তো থাকবে, কার স্বার্থে, কার অর্থনৈতিক স্বার্থে? অনির্বাণ শেষ করুন, তারপর উত্তরটা দিচ্ছিলাম। সেটা হচ্ছে, দেখুন সরকারকে তো তার তথ্যভিত্তিকভাবে এই নোটিফিকেশন জারি করার আগে তথ্য থাকতে হবে। তারা তো নিজেদের, দাদা এক সেকেন্ড, তারা তো নিজেদের মতো করে খতিয়ে দেখবে, মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে। না, মিডিয়া রিপোর্ট না। আচ্ছা, একদম অনির্বাণ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি আরেকটু বলে দিই যে মিডিয়া রিপোর্টের ওপর দেখবে না। কি রিপোর্টের ওপর দেখবে? যে তারা জুন মাসে যে স্যাম্পলটা তাদের ল্যাবে পাঠিয়েছিল, সেইটার কিন্তু আজ অবধি উত্তর এলো না। কেন? সেই ল্যাবের কি অবস্থা, সেই অবস্থা ইচ্ছে করে রাখা হয়েছে কিনা ওইভাবে যে 47টা পোস্ট এলে সেখানে 10 জন, তার ভেতরে 4 জন আফটার রিটায়ারমেন্ট কাজ করছেন, অথবা 3 জন আফটার রিটায়ারমেন্ট কাজ করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, সেই বিতর্ক হতেই পারে। কিন্তু এইবার আপনাদের সামনে আমি আর একটা সরকারি নথি পেশ করছি। এই নথিটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কমিউনিকেশন। কি সেই নথি? 22শে মার্চ 2024 সালে যেদিন, যে মুহূর্তে কালো তালিকাভুক্ত হলো এই স্যালাইন, সেই মুহূর্তে কর্ণাটক সরকার যাদের কাছে এই গোটা ইনফরমেশনটা পাঠিয়েছিল, লক্ষ্য করে দেখুন, কোনো অ্যাম্বিগুইটি নেই। একেবারে মেসার্স পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নাম করে, তাদের শিলিগুড়ি, দার্জিলিংয়ের ঠিকানা দিয়ে, তার মধ্যে যাদের কপি পাঠানো হয়েছে
তার 4 নম্বর নামটা কি? এটা কিন্তু আমি বলছি যে রাজ্য সরকার রেড এই সমস্ত কিছুর আগে, এটা হচ্ছে 22/3/2024, যেখানে তারা জানালো 3 বছরের জন্য এই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হলো, কোনো ওষুধ এদের কাছ থেকে নেওয়া হবে না। 4 নম্বর নামটা অর্থাৎ এটা জানানো হচ্ছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। এরপর লক্ষ্য করুন, পরতে এরপরে রেড হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেই রেডে অংশ নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বরে করছে। অনির্বাণকে অত ডিটেলসে যেতে হবে না, আমায় শুধু এইটুকু বুঝিয়ে দেওয়া হোক যে রেডের পরে ডিসেম্বর মাসের পরে সরকার নিষিদ্ধ করার পরে আরও 1 মাস কার স্বার্থে চলবে? আমি বলছি একটা লাইন জাস্ট বলিনি, এখানে যে 3 জন অসুস্থ হয়ে পড়েছেন তাদের আরএল স্যালাইন দেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনার তথ্য অনুযায়ী 1 মাস ধরে কত হাজার পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে? না ওই প্রশ্ন করে তো লাভ নেই। আমি রাজ্য সরকারের তরফ থেকে অনির্বাণের প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে তাহলে যে এইটা বিনা কিছু খতিয়ে দেখে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার 7ই জানুয়ারি এই নিষেধাজ্ঞা জারি করলো কেন? সেই পয়েন্টই আসছি, সেটা হচ্ছে 3 জনকে দেওয়া হয়েছে, এমনটা না অনেককে দেওয়া হয়েছে। তুমি নেবে নাকি? আমি সোজা কথা নয়, তুমি অসুস্থ হলে নেবে না নেবে না? আমাকে বলতে দিন। না আমি এই উত্তরটা আগে চাই যে রাজ্য সরকার প্রমাণ পায়নি, আমাদের অনির্বাণ অসুস্থ হয়েছে, ঈশ্বর না করুন সুস্থ থাক, তুমি অসুস্থ হলে তোমার বাড়ির লোক অনুমতি দেবে আরএল স্যালাইন নিতে? আমি তথ্যে যাচ্ছি। আপনি ইউ আর অ্যাপিলিং টু ইমোশন। আমি না কোনো ইমোশন না, আমাকে আমার জায়গাটা, তোমার প্রিয়জন অসুস্থ হয়ে, আমি আবার বলছি ঈশ্বর না করুন তোমার বা আমার প্রিয়জন অসুস্থ হয়ে হাসপাতালে, এই যাবতীয় বিতর্ক আপনারা যা শুনলেন, তারপরে আপনি কি এই স্যালাইন তার শরীরে দিতে দেবেন? ইয়েস অর নো? না, নিশ্চয়ই দেবেন না। সেই জায়গাটা আমাকে তাহলে তুমি কেন আবার পরিসংখ্যানে আসছো যে 4টে লোকের হয়েছে 3টে লোকের হয়েছে? প্রশ্নটা বললাম, সেটার উত্তরটা দিচ্ছি। ব্ল্যাক লিস্টের প্রশ্ন যখন আসছে, আরএল স্যালাইন ধরুন 3 জন অসুস্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে আর অনেকেই হয়েছে, কিন্তু ডাক্তারই বলছে। সরকারের কথা তো এক সেকেন্ড, 5 জন যে মারা গেল, 27টা কমপ্লেন হলো আর 14টা স্যাম্পল ফল্টি বের হলো। এক সেকেন্ড দাঁড়ান, আমি এখানকার আমি এখানকার কথা বলছি। 3 জন যাদের কথা আমরা দেখতে পাচ্ছি, এর বাইরেও নিশ্চয়ই হয়েছে। আরে দাঁড়ান না মশাই, বলতে দিন না। আপনি কি করে বললেন আরএল স্যালাইনে ইনফেকশন হয়েছে? আপনি ছিলেন ওখানে? আপনি ওখানে ছিলেন, বলতে পারবেন? আপনি হল প্রমাণে বলুন কিভাবে ইনফেকশন হচ্ছে। না সেফটি সিমি কথা বলেছে, আপনি বলেন আমি কৌস্তর কাছে যাব, তর্ক করুন, উত্তেজিত হন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে মাত্রার মধ্যে হন। কেউ এতটা উত্তেজিত হবেন না যে হাসপাতালে ভর্তি হতে হয় আর আরএল স্যালাইন তার শরীরে দিতে হয়, কারণ অনির্বাণ মোটামুটি সেই রাস্তায় দিচ্ছে। কিন্তু আমি কৌস্তবের কাছে যাব। হ্যাঁ, সরকার তার মতো করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তার মতো করে, মানে 10 ডিসেম্বর থেকে আপনি সেই প্রসেস নিয়ে প্রশ্ন তুলছেন, সে অধিকার আপনার আছে, আমার উত্তর দেওয়ার অধিকার আছে। আমি সরকারের কেউ না হয়ে আমি উত্তরটা আমাকে দিতে দিন। সেইখানে 3 জন যেমন অসুস্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে আরো অনেকে হয়েছে। আরে দারুন, কিন্তু সবাই কিন্তু একসঙ্গে অসুস্থ এই ক্ষেত্রে হয়েছে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। অর্থাৎ তার মানে রাজ্য সরকার এই যে গোটা প্রোডাকশন বন্ধ করতে বললো ডিসেম্বর মাসের 10 তারিখ, যেটা অন্যায় করেছে। তার কেন করেছে? না তুমি প্রোডাকশন বন্ধ করতে বলছো আর হসপিটালে রোগীকে দিচ্ছ, এটা খুন। ঠান্ডা মাথায় মার্ডার, আমাকে বলতে তো দিন। ব্লাডের মার্ডার। তারা কেন বন্ধ করেছে তার যথোপযুক্ত কারণও দেওয়া রয়েছে, যে সেখানে প্রোডাকশন, অথচ সে হাসপাতালে সাপ্লাইটা বন্ধ করছে না। যারা যে 1 মাসে যে প্রোডাকশন, যে স্টক যেখানে যেখানে ছিল, আপনি বলছেন পদ্ধতি মানবেন না, আপনি বলছেন পদ্ধতি মানবেন না, কিছু মানবেন না। দেখুন, হাসিটা একেবারে পাপ, অপরাধ, কিন্তু আমি বলছি এই যুক্তিতে সত্যি হাসি পায়। আমি কৌস্তবের কাছে যাব। কৌস্তব, তোমার নির্ধারিত 2 মিনিট, আমায় শুধু এইটা বুঝিয়ে দাও যে দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। হয় রাজ্য সরকার ডিসেম্বরের 7 তারিখে যখন যাবতীয় প্রোডাকশন বন্ধ করতে বলছে, আফটার দ্য জয়েন্ট রেড অফ কর্ণাটক গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ড্রাগ অথরিটি, রাজ্য সরকার রেড করে প্রোডাকশন বন্ধ করতে বলছে, সেই সিদ্ধান্ত হয় ঠিক।
আর নয়তো এই আমি অনির্বাণের যুক্তি ধরছি, এই যে সবাইকে তার ভেতর থেকে দেখে ভেবে রিপোর্টের অপেক্ষা করে পুশ করা হলো, তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হলো 1 নম্বর। আর 2 হচ্ছে নয়তো ওই সিদ্ধান্তটা ঠিক জনস্বার্থে সরকার ঠিক করেছিল, অথচ তার সাপ্লাই 11 তারিখ অবধি সব জায়গায় সাপ্লাই বাদ দাও, লোকের শরীরে ঢুকলো। আমি বলছি দুটো একসঙ্গে তো ঠিক হতে পারে না, হয় সরকার প্রোডাকশন বন্ধ করে ঠিক করেছিল, আর নয়তো সরকার উল্টোটা। সুমনদা, মানে আমি আলটিমেটলি বিস্ময়কর। স্বাস্থ্য ভবনে বা ধরো ডাক্তারবাবুরা যারা সরকারি হাসপাতালে ডাক্তারি করছে, তারা তো ওই তৃণমূলের পাড়ার নেতাদের মতন কালকাটা লালু গালকাটা ভুলু নয়। আলটিমেটলি এরা তো বিষয়টা অনেকটা ওয়াকিবহল। আমার কথা হচ্ছে প্রোডাকশনটা তাহলে বন্ধই করলো কেন? যদি কোনো গন্ডগোল না থেকে থাকে বন্ধ করো, এটা লজিকের বাইরে কিছু। আর যদি বন্ধই করলো তাহলে সাপ্লাইটা বন্ধ করলো না। এক্স্যাক্টলি এটা হচ্ছে কেন রোগীদের শরীরে ঢুকলো এই বিষ? মমতা ব্যানার্জি বছর 2021 সালে এই মেদিনীপুর জেলাতে, এটা পূর্ব পশ্চিমের ব্যাপার, সামান্য পায়ে কাঠপিঁপড়ে কামড়েছিল না কি হয়েছিল ভগবান জানে, ব্যান্ডেজ করে নিয়েছিল। মানে এত প্রাণের ভয়, ওই জেলার কোনো হাসপাতালে ট্রিটমেন্ট করলেন না। কথাগুলো শুনতে খারাপ লাগে, আমার বলার ধরনটা খারাপ হতে পারে, কিন্তু লজিক্যালি রাষ্ট্রের দায়িত্ব। আমি চাই মুখ্যমন্ত্রী অনেকদিন বাঁচুন, ক্ষমতাচ্যুত হোক, আমার মাথায় চুল গজাক, আমি সেই প্রার্থনাই করি। মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হোক কখনো চাইবো না। মুখ্যমন্ত্রী জীবদ্দশায় ওনাকে ক্ষমতাচ্যুত দেখার স্বপ্ন আমার আছে, থাকবে, বাংলার প্রতিটা মানুষের আছে। আমি বলছি মুখ্যমন্ত্রী শুধুমাত্র পায়ে কাঠপিঁপড়ে কামড়েছিল না কি হয়েছিল ভগবান জানে, ব্যান্ডেজ করে টোরে একদম কলকাতায় নিয়ে চলে আসা হয়েছিল। আমি বলছি সাধারণ মানুষের জীবনের দাম একরকম, তৃণমূল নেতা বা নেত্রীদের জীবনের দাম আর এক রকম। আমি আজকে তোমাকে বলছি, এই যে তুমি যে কথাটা বলছিলে, এই 14টা যে এসেনশিয়াল ড্রাগের সাথে আমি তো মামলা করেছি এই বিষয়টা নিয়ে, এরা একটা সুদূর প্রসারী বিষয় আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই বিষয়টাকে এত ছোট করে দেখলে হবে না। এর সাথে শয়ে বোগাস কোম্পানির লিঙ্ক আছে, এবং আমি অনেক বোগাস কোম্পানি, এগুলো সব বেরোবে। আমরা চেয়েছি ইডি তদন্ত হলে এগুলো বেরোবে। আমি তোমাকে বলছি মামলাটা যখন করি, আমার সাথে এই মামলায় আরেকজন মামলাকারী হচ্ছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি, উনি হচ্ছেন MBBS অবস, আমি ওনার নাম করেই বলছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে তো RL অনেককেই দেওয়া হয়েছে, তাহলে এদের ক্ষেত্রে বলছে যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে তাদের ইমিউনিটিটা তখন খুব উইক হয়, সেই ক্ষেত্রে তারা অনেক বেশি আরেকটা কথা বলছি, আমি বলছি কৌস্তব, আমাদের প্রত্যেকের শরীর না ঈশ্বর মানে আলাদা আলাদা, ঈশ্বর মানি বা না মানি, আলাদা আলাদাভাবে তৈরি, যার ফলে একই ওষুধ একই খাবার তুমিও খেলে আমিও খেলাম, তোমার শরীর খারাপ হলো আমার হলো না, অথবা ভাইসি ভার্সা। তোমাকে বলছি এটা খুব সারপ্রাইজিং পারে। এই মামলাটা আজকে ফাইল করার পরে আমাকে বেশ কিছু মানুষ যোগাযোগ করলো, আমি হয়তো সোর্সটা ডিসক্লোজ করছি না, স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপ কল করা হলো এবং বলা হলো ফেস টাইমে আপনার সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপেও কথা বলবো না। আমাকে একজন ভদ্রলোক এসে একটা খামে মোড়া কাগজ আজকে দিয়ে গেলেন। ওনাদের বক্তব্য, ওনারা কিছু জিনিস হাইলাইটও করেছে, আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখতেও পারিনি, কিছু জিনিস ওরা দেখালেন। বলছেন এটা আজ থেকে চলছে না, সরকারি বহু হসপিটালে যেটা হয়েছে, বিভিন্ন পেশেন্টকে RL ইনফিউজ করার পরে নর্মাল পেশেন্ট তাদের ক্রনিক কিডনি ডিসঅর্ডার হয়েছে এবং বহু পেশেন্ট তারপরে ডায়ালিসিস হচ্ছে তাদের, এই সিচুয়েশনটা হয়েছে। কিন্তু আমি এত দূর যেতে হবে না। ধরো একটা অসুস্থতা, হাসপাতাল, নানা রকমের হাসপাতাল থেকে মানুষ যখন বাড়ি ফেরে পরবর্তী সময় দেখা যায় অনেক রকম অসুস্থতা দেখা যায়, এবং যাদের মৃত্যু হয় কোন পরিবারের লোক সেইভাবে কি ডিটেক্ট করা যায় যে কি থেকে কি হলো? জিনিসটা সহজ নয়, ডাক্তারবাবুরাও পারেন না। ইন্টেনশনটা একটা জিনিস দেখো, কালকে রাজ্যের গত পরশুদিন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করলেন এই বিষয়টা নিয়ে, তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হচ্ছে সমস্ত সরকারি জায়গাতে, MSVP এবং এদেরকে অ্যাড্রেস করে কার কত কি স্টক আছে বলো। এতে মেলা ফিরে না। এক্স হ্যান্ডেলে যেই মুহূর্তে লিডার অফ অপোজিশন এটাকে নিয়ে পোস্ট করলেন, ব্যান্ড এবং এসেনশিয়াল এগুলো 14টা যে নিয়ে যখন LOP পোস্ট করলেন, তার ঠিক পরে এবং সেই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন উনি আবার একটা LOP সেটাকে পোস্ট করেছেন। কিন্তু তুমি LOPর কথা বললে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যখন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা দাবি করছেন যে এই কোম্পানির মধ্যে, আমরা জানি না, তিনি অন ক্যামেরা বলছেন যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, তার সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার তাদের যোগাযোগ আছে, এই কথা তিনি যদি বলেন তার প্রমাণ দেওয়ার দায়িত্ব আর সেটা ক্ল্যারিফিকেশনের তথ্য সামনে রাখার দায়িত্ব তারই। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে এখনো এই দু লাইনের বাইরে কিচ্ছু পাইনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কেন্দ্র করে আমি তোমাকে বলছি যদি তদন্ত হয়, কতটা প্রভাবশালী একটা কোম্পানি তুমি ভাবো সুমনদা, আমি তোমাকে বলছি একটা কোম্পানি কতটা প্রভাবশালী হতে পারে। একটা অন্য রাজ্য থেকে ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার পরে, সেইখানে রোগী মারা যাওয়ার পরে, তারা পশ্চিমবঙ্গে তাদের এখানে রেড হওয়ার পরে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে এখানে হাসপাতালে, এবং যে কোনো প্রাইভেট নার্সিং হোমে নয়,
হাসপাতালে মাল সরবরাহ করছে। এবং এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর সাথে লিঙ্কড যে কতগুলো বোগাস কোম্পানি আছে, আমরা সেই জন্যই তো ইডির তদন্তটা চেয়েছি আন্ডার দি সুপারভিশন অফ দি অনারেবল কোর্ট, যাতে করে না কেন ইডি আর সিবিআই কৌস্তব বললেই আমার ভয় করতে শুরু করে। এর থেকে সিআইডি বেটার এনফোর্সমেন্ট। ওই এখনো অর্ণব ঘোষের যদি পেট এখনো স্ক্যান ট্যান করা যায়, কাগজ ওই লাল ডায়েরির কাগজ এখনো বেরোবে, সেটা বের করার কথা ছিল তো সিবিআই। আমি তোমাকে কিছু তারা কোন দেখো লাল পিঁপড়ে একজন ছাত্র যদি ফেল করে মাস্টারমশাইতে পড়ানো ছেড়ে দেয় না। না না, তোমরা চেষ্টা, বিরোধী দল তো চেষ্টা করবে, ইস্যুটা তা নয়। যে গুরুত্বপূর্ণ কথাটা কৌস্তব বলছে, সংশয়টা একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে মার্চ থেকে জানুয়ারি অবধি এই 10 মাস আমাদের রাজ্য সরকার বসে থাকলো কোন স্বার্থে? এই জন্য উঠছে যে এই কোম্পানির কর্তা ব্যক্তিরা, সত্যি শুভেন্দু অধিকারী যেরকম দাবি করছে সেইটা কি সত্যি? আর যদি সত্যি হয়, শুভেন্দু অধিকারীর দায়িত্ব সেই সমস্ত তথ্য মানুষের সামনে আনার, এজেন্সির সামনে আনা, জনস্বার্থের বিষয়। মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার অভিযোগ উঠছে এবং মারা যাওয়ার পেছনে অভিযোগ উঠছে যে একটা বিশেষ কোম্পানির ওষুধ এবং স্যালাইন কাজ করেছে। এবং রাজ্য সরকার এখন আজকে 13 তারিখ, আমি বলছি এতদিনের উচিত কাজটা অবশেষে করেছে। সুতরাং এর পেছনে সত্যি যদি কোনো গল্প থাকে, কোনো রহস্য থাকে, কোনো আর্থিক লেনদেন থাকে, সেই তথ্য সবার উচিত সামনে এনে উদ্ঘাটিত করা। আমি আশা করতে পারি যে সিআইডি সেই দায়িত্ব পালন করবে। পরের প্রতিবেদন। যে মেডিসিনস এবং ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে, যাদের রিপোর্ট চলে এসছে, ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি। কারো মৃত্যু, কেউ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে, কার্যত জমে মানুষের টানাটানি। এক প্রসূতির মৃত্যু এবং 3 প্রসূতির সংকটজনক অবস্থার জন্য অভিযোগের আঙুল উঠছে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের দিকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যে সংস্থার তৈরি স্যালাইন নিয়ে এত গুরুতর অভিযোগ উঠছে, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিক পক্ষ কোথায়? কেন সামনে আসছেন না তারা? কেন চুপ? কোথায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 3 জন ডিরেক্টর কৈলাস কুমার মিত্রুকা, নীরজ মিত্তল ও মুকুল ঘোষ? শনিবারের পর সোমবার ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শিলিগুড়ির অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। শিলিগুড়ির এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে অফিস, এই অফিসে, এই বর্ধমান রোডে এই অফিস কিন্তু আজকে আমরা দেখছি খোলা রয়েছে। ভেতরে কিছু এমপ্লয়ি রয়েছে। একজন এমপ্লয়ি কথা বললেন এসে যে তারা এসছেন, কোনো কর্মকর্তা তা কয়েকদিন ধরে আসছেন না। আজকেও আসেননি, গতকালকেও আসেননি, গত পরশু দিনও আসেননি, এবং তারা শুধু কয়েকজন এসে অফিসটা খুলে বসছেন। এদিন উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানাতেও ফের পৌঁছয় এবিপি আনন্দ। চললেন ভিতরে, জঙ্গল কাজ করে, জঙ্গল ভিতরে কি কাজ হচ্ছে? স্ল্যাং তৈরি হচ্ছে, স্ল্যাং কি তৈরি হচ্ছে, স্ল্যাং কি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, কি কাজ হচ্ছে ভিতরে? কি তৈরি হচ্ছে? ঝাড়ু করছি, ঝাড়ু তৈরি হচ্ছে, কি ঝাড়ু মারি, ঝাড়ু মারি। এর আগে শনিবারও ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় পৌঁছেছিলাম আমরা, কিন্তু কারো দেখা মেলেনি, কেউ কোনো কথা বলেননি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সিটি অফিস, এটা হচ্ছে মেইন অফিস, ফারিস্তা বাণিজ্য প্রাইভেট লিমিটেড, ইউনিট অফ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবং এই যে কোম্পানির এই যে অফিস, সেই অফিস কিন্তু আর সারাদিন বন্ধ। এরই মধ্যে ওষুধ প্রস্তুতকারী এই সংস্থার এক ডিরেক্টরের রাজনৈতিক যোগ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায়, তাদের সঙ্গে যোগ আছে। বিরোধী দলনেতার কাছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকেন, তিনি প্রকাশ্যে বলুন না, কে বারণ করেছে? হাওয়া এগুলো ঘোরাচ্ছেন কেন? সব মিলিয়ে প্রশ্ন হলো, যাদের তৈরি স্যালাইন ঘিরে কর্ণাটক থেকে বাংলা বিতর্কের ঝড়, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কবে প্রতিক্রিয়া দেবে? সনদ শাহ, সুদীপ চক্রবর্তী ও অয়ন মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর রাজীব পান্ডের কাছে আসবো। ডক্টর পান্ডে, ঠিক যেভাবে ডক্টর বসাককে বললাম যে জুনিয়র ডাক্তারবাবুদের সত্যি রোল কী ছিল, সেই রাতে সত্যি সিনিয়র ডাক্তারদের ছাড়া জুনিয়র ডাক্তারবাবুরা এত ক্রিটিক্যাল সিজারিয়ান এই অপারেশনগুলো করেছিলেন কি না, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। ঠিক যেমন শুভেন্দু অধিকারীর কাছে এই দাবি রাজ্যের মানুষ করবেন যে আপনার কাছে তথ্য থাকলে সাধারণ মানুষের কাছে বলুন, প্রোডাকশান বন্ধ হওয়া, অন্য রাজ্যের ব্ল্যাকলিস্টেড হওয়া একটা স্যালাইন দিলে সত্যিই যদি রোগী বা রোগিনীর
পরিণতি খারাপ হতে পারে বা শরীর খারাপ হয়, সেই বিষয়ে ডাক্তারবাবুরা মুচলেকা লেখাচ্ছেন। বলা হচ্ছে যে ডাক্তারবাবুদের থেকে জানলাম অপারেশনের সময় যে কোনো স্যালাইন বা ইঞ্জেকশানের জন্য রোগী শকে চলে গেছে, অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি ডাক্তারবাবুদের তো এই ফ্ল্যাগটা আরও আগে রেস করা উচিত ছিল। তার কারণ তাদের হাতে শুধু যে রোগীর ভালো থাকা খারাপ থাকা জন্ম মৃত্যু তা নয়, পাশাপাশি ধরুন রোগীর মৃত্যু হলে সব থেকে আগে তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সবার সমস্ত দায়ভার পরে ডাক্তারবাবুদের কাঁধে। আমি বলছি তারা সত্যি সত্যি একজন রোগীর কাছে ঈশ্বর তুল্য। তো এইটা যদি সত্যি হয় এবং মাসের পর মাস এই বিতর্ক এবং কানাঘুষো চলতে থাকে, তাতে ডাক্তারবাবুদেরকে এই ইস্যুটা আরও আগে রেস করা উচিত ছিল না? হ্যাঁ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যখন আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ এখনও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল, সেই জায়গায় এসে ম্যাটার্নাল মর্টালিটি কখনোই অ্যাকসেপ্টেবল নয়। এখানে প্রশ্ন উঠছে যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করেছে সেগুলো নিশ্চিতভাবে বলা যে স্যালাইনের জন্য হয়েছে বা কোনো অন্য ওষুধের জন্য হয়েছে, সেটা উচিত হয়নি। এবং আমার মনে হয় যে আমরা জানি যে গত 1-2 বছরে এরকম ঘটনা আরও রিপোর্টেড হয়েছে, অনেক আনরিপোর্টেডও আছে, এবং সেই নিয়ে কিন্তু জানানো হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনো তদন্ত হয়নি বা তার জন্য কোনো অ্যাকশান নেওয়া হয়নি। যেখানে কর্ণাটকার ঘটনা হয়েছে 22শে মার্চ, যখন স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে কর্ণাটকা সরকার থেকে এই রিঙ্গার ল্যাকটেট নিয়ে, সেখানে 10 ডিসেম্বর যখন এই প্রোডাকশান বন্ধ করা হচ্ছে এবং জানুয়ারি মাসের 9 জানুয়ারি যখন ঘটনা ঘটছে, এই যে 1 মাস এখানে এই যে ওষুধপত্রগুলো ব্যবহার করার দায়িত্ব কার, যে এইগুলো বন্ধ করে দেওয়া, কমপ্লিটলি কেন বন্ধ করে দেওয়া হয়নি? এবং আমরা যা দেখতে পাচ্ছি যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করেছে সেগুলো মোস্টলি হচ্ছে সেপসিসের জন্য, মাল্টি অর্গান ফেলিওর, ডিআইসি, পোস্টপার্টাম হেমারেজ, অ্যাকিউট কিডনি ইনজুরি, এগুলো কোনোভাবেই সেপসিস ছাড়া, এবং সেপসিস মানেই হচ্ছে বাইরে থেকে কোনো একটা ইনফেকশান আমাদের মায়েদের বডিতে ইনফিউজ হয়েছে এবং তার জন্য এই কমপ্লিকেশনগুলো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অতি অবশ্যই এই দায়টা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। আচ্ছা, আমার এইখানে পরের প্রশ্ন, এই যে দীর্ঘ গ্যাপ, ধরুন মার্চ মাসে আরেকটি সরকার জানাচ্ছে যে এই কোম্পানি 3 বছরের জন্য তারা ব্যান করছে এবং মৃত্যুর ভিত্তিতে, কোনো সন্দেহের ভিত্তিতে নয়, তারা মৃত্যুর ভিত্তিতে স্যাম্পেল টেস্ট করে সেই স্যাম্পেল ফেল করায় মার্চ মাসে 22শে মার্চ 3 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করছে। ব্ল্যাকলিস্টেড করার 9 মাস অবধি, ডিসেম্বর অবধি প্রোডাকশান আমরা বন্ধ করছি না। প্রোডাকশান বন্ধ হওয়ার পর 11ই, মানে ধরুন ডিসেম্বর টু জানুয়ারি 11th আমি ধরবো, সেই অবধি 13 ধরা উচিত এই নির্দেশিকা রাজ্য সরকারের আজকে ধরলে, যাই হোক আমি বেনিফিট অফ ডাউট দিয়ে 11 ধরবো। তারপরে এই যে চললো এবং মানুষের শরীরে ঢুকলো, এর দায়ও তো নিতে হবে। অবশ্যই নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে, জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে। এখন জানি না তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি কী রিপোর্ট দেবে। আগের মতন সন্দীপ ঘোষের এগেনস্টে তদন্ত কমিটি যে হয়েছিল তার রিপোর্ট সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছিলো, সুতরাং এই তদন্ত কমিটি রিপোর্ট কী হবে আমরা জানি না। আমরা চাই যে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হোক। কারা অ্যাকাউন্টেবল? এই যে 22শে মার্চ 2024 থেকে 10ই ডিসেম্বর 2024 এই গ্যাপটা লেগে গেল ওই প্রোডাকশান বন্ধ করতে, এবং তার থেকে 1 মাস লেগে গেল এই ওষুধকে কমপ্লিটলি ব্যান করতে। তাহলে এই যে অ্যাকাউন্টেবল থেকে বন্ধ করতে, একদম যারা অ্যাকাউন্টেবল তাদেরকে বার করা হোক, এবং এটা জুডিশিয়াল এনকোয়ারি ছাড়া হতে পারে না। কেন তদন্ত কমিটির আমরা দেখেছি সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি হয়েছে, 1.5 বছরে ওনার এগেনস্টে তদন্ত কমিটি রিপোর্ট সিবিআই ওনার বাড়িতে খুঁজে পেয়েছে। একদম ঠিক। এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যেটা বলছিলাম যে শনিবার সকাল অবধি এই শহরের 3টে বড় হাসপাতালে রমরম করে এই স্যালাইন দেয়া চলছিল, অথচ প্রোডাকশান বন্ধ করেছে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার সেই ডিসেম্বর মাসে। আমি বলছি 3টে হাসপাতালের পর একটার পর একটা স্বাস্থ্যকেন্দ্রে আমরা খোঁজ নিই, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বাঁকুড়ার আঁচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে এখনও রোগীদের এই জিনিস দেয়া হচ্ছে। এবং এর আগে এসএসকেএমে আজ সকাল অবধি বাক্স পড়ে আছে। তবে রাজ্য সরকারের এই আজকের তারিখের যে নির্দেশিকা তারা জারি করেছে, তাতে এই প্রথম ক্ল্যারিটির সঙ্গে পরিষ্কারভাবে সমস্ত এই সংস্থার তৈরি ওষুধ বন্ধ করার কথা বলা হলো। এর আগে আপনাদের দেখিয়েছি আগের সার্কুলার অবধি কিন্তু এই অ্যাম্বিগুইটি ছিল না। বিকল্পর কথা বলা থাকলেও যেগুলো আছে সেগুলো মানুষকে দেয়া যাবে না, আজকের মতো এই ভাষায় শুক্রবারও এই প্রশ্ন তুলেছিলাম, কেন বলা হলো না? এখানে রহস্য থাকছে, দেখুন। সদ্যজাতকে জন্ম দিয়েই এক প্রসূতির মৃত্যু, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও 3 জন। অভিযোগ উঠছে এসবেরই নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন।
কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো এত কিছুর পরও কলকাতার একাধিক প্রথম সারির হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের বহু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি ওষুধের স্টক। কোথাও আবার ব্যবহার অবধি করা হচ্ছে। কলকাতার প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে সোমবার সকাল পর্যন্ত এইভাবেই পড়ে থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি পেটি পেটি স্যালাইন। এতদিন কি এই স্যালাইনই ব্যবহার করা হতো? চাঞ্চল্যকর দাবি করেছেন হাসপাতালের কর্মীরা। এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে? মেডিসিন স্টোরের স্টাফ। হ্যাঁ, এই বিষয় হ্যাঁ ওয়ার্ডে ছিল। এখন কি বললো সব বার করে দিতে? হ্যাঁ 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 দাদা, এই বিষয়ে পরে মেডিকেল স্টোরের সামনে থেকে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনের সব স্টক সরিয়ে দেওয়া হয়, বদলে আনা হয় অন্য সংস্থা তৈরি স্যালাইন। অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাক্টেট লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন। সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে। দেখলাম হাসপাতালে এখনো পর্যন্ত সেই পশুর ফার্মাসিউটিক্যালের স্যালাইন প্রচুর পড়েছিল। সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে। স্টোরে দেখেছো তোমরা? হ্যাঁ, চেঞ্জ। বাঁকুড়ার আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল আরো ভয়ঙ্কর ছবি। রোগীদের এখনো দেয়া হচ্ছে এই বিতর্কিত স্যালাইন। বোতলের গায়ে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নাম, তারপরও আজব সাফাই দিল জেলা স্বাস্থ্য দপ্তর। যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য ভবন থেকে এই নির্দেশিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকাল অথরিটি সেই নির্দেশিকাও কিন্তু দিতে পারে না। কিন্তু ভার্বালি যেহেতু যেসব ওষুধে আজকে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করার কথা বলা আছে। এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই আমরা বলেছি, বন্ধ হয়ে যাবে। চোর পালালে বুদ্ধি বাড়ার মতোই এখন পূর্ব মেদিনীপুর জেলার সরকারি মেডিসিন স্টোর থেকে অন্য কোম্পানির তৈরি স্যালাইন বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। প্রথম কথা, এই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পড়ে রয়েছে বিতর্কিত স্যালাইন। রবিবার রাতে নতুন সংস্থার স্যালাইন পাঠানো হয়েছে বলে দাবি করছেন কর্মীরা। মানে সবকিছু মিলিয়ে 200 কেসের মতন, আই থিঙ্ক মানে 200 কেসের মতন দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন এতদিনেও সেগুলো সরিয়ে ফেলা হয়নি? ওষুধ ব্যবহার করবেন না এই কথাটা স্পষ্টভাবে কোথাও বলা ছিল না। 1, 2 আমরা তার 2 দিন পরে নির্দেশনামা নয় একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের কাছে গেছে। সেখানে বলা হয়েছিল সতর্ক থাকুন, ভিজিল কথাটা ব্যবহার করেছিলেন। ওষুধ ব্যবহার করা যাবে না এই মর্মে সুস্পষ্ট সরকারি আদেশনামা এখনো নেই। প্রশ্নের মুখে অবশেষে সোমবার এই নির্দেশিকা জারি করে বলা হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড ইনজেকশনের বর্তমান স্টকের ব্যবহার যেন পুরোপুরি বন্ধ হয়। তা নিশ্চিত করতে হবে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এবং জেলার চিফ মেডিকেল অফিসারদের। কোনো ওয়ার্ড বা হাসপাতাল থেকে স্টক এখনো না তোলা হয়ে থাকলে তা তুলে নিতে হবে এবং সিল করা জায়গায় রাখতে হবে। পার্থপ্রতিম ঘোষ, পূর্ণেন্দু সিংহ ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।